জামাত ইসলাম সহ ৭টি দল আজকে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করছে এবং পরবর্তীতে তারা বিভাগীয় শহর ও অন্যান্য জেলা শহরগুলোতেও বিক্ষোভ সমাবেশ করবে। তাদের এই প্রোগ্রামের একটি প্রধানতম দাবি হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হলো তারা কেন এই দাবিটি তুলছে এবং তাদের এই দাবির পিছনে প্রকৃত কারণ কি, এবং একই সাথে সরকার কি তাদের এই দাবি মেনে নিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে কিনা। স্টার এক্সপ্লেন্সের আজকের পর্বে আমরা এই প্রশ্নগুলিরই উত্তর খোঁজার চেষ্টা করব। জামাত ইসলাম সহ এই ৭টি দল তারা কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধের কথা বলছে। এদের পাশাপাশি আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি এবং আরও কিছু দল তারাও এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায়। তো তাদের দিক থেকে মূল যে বক্তব্য বলা হচ্ছে তা হলো জাতীয় পার্টি আওয়ামী লীগের সময় অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে এবং তার ফলে ওই নির্বাচনগুলো একপাক্ষিক না হয়ে বরং কিছুটা ইনক্লুসিভ চরিত্র ধারণ করেছিল এবং সেই কারণে আওয়ামী যে ফ্যাসিবাদ তার অন্যতম দোসর হলো এই জাতীয় পার্টি। একই সাথে তারা বলছে এই জুলাই আগস্টের সময় যখন আওয়ামী লীগ এবং তারা তাদের যে বিভিন্ন সহযোগী সংগঠন সহ তারা ছাত্রদের উপর যে বিভিন্ন রকম নিপীড়ন করেছিল সেখানেও জাতীয় পার্টি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তো এখন এই যে দুটি বড় অভিযোগ, এই অভিযোগের বিষয়ে জাতীয় পার্টি কি বলছে এটা শোনা যাক। তো জাতীয় পার্টি স্পষ্টভাবে বলছে এই যে ইলেকশনে অংশগ্রহণের যে কথা বলা হয়েছে, এই ইলেকশনগুলোতে জাতীয় পার্টি ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ইলেকশনে অন্যান্য দলগুলিও অংশগ্রহণ করেছে। এমনকি বিএনপি জামাত যারা আজকে এই জাতীয় পার্টি তারা নিষিদ্ধের কথা বলছে তারাও কিন্তু আওয়ামী লীগের সময়ে ইলেকশনে অংশগ্রহণ করেছিল। একই সাথে তারা বলছে 2024-এর ইলেকশনে সেখানে প্রায় 28টা দল অংশগ্রহণ করেছিল। তো তাহলে যদি নির্বাচনে অংশগ্রহণ করাটাই অপরাধ হয় তাহলে এই সকল দলগুলোকেই আসলে নিষিদ্ধ করতে হবে। এটা একদিকে তাদের। আরেকদিকে জুলাই আগস্টের আন্দোলনের সময় জাতীয় পার্টির ভূমিকা নিয়েও তারা একটা তাদের ভিন্ন বক্তব্য রয়েছে। তারা বলছে যে সে সময় জাতীয় পার্টির প্রধান জিএম কাদের তিনি স্পষ্টভাবে শেখ হাসিনার সরকার ছাত্রদের উপর যে দমনপীড়ন চালাচ্ছিল তার বিরোধিতা করেছে এবং তার উদাহরণ হিসেবে তারা বলছে যে জাতীয় পার্টি সেই সময় পার্লামেন্টে জিএম কাদের স্পষ্টভাবে এই শেখ হাসিনার যেসব পদক্ষেপ সেগুলোর তার যে বিরোধিতা, তার দলের যে বিরোধিতা সেটা প্রকাশ করেছে। তাছাড়া তারা আরও বলছে যে তাদের দলের কর্মীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে এই যে হাসিনা বিরোধী যে আন্দোলন হয়েছিল, ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন হয়েছিল সেখানে তারা অংশগ্রহণ করেছে। তাদের ছাত্র সমাজ অর্থাৎ তাদের যে ছাত্র উইং তারা অংশগ্রহণ করেছে এবং তারা রংপুরে তাদের যে বড় আকারে এই আন্দোলনে অংশগ্রহণ সেটিকেও তারা চিহ্নিত করছে। তো স্বাভাবিকভাবেই তাহলে প্রশ্ন আসছে যে যদি এগুলি কারণ না হয় তাহলে এ বাদে আর কি কারণ হতে পারে বা প্রকৃত আর কি কারণ হতে পারে। এই বিষয়ে আমি বিভিন্ন যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন বক্তব্য বিশ্লেষণ করে প্রধানত 3টি বিষয় দেখতে পেয়েছি। এর মধ্যে প্রথমটি হলো যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় এবং তারা যদি এই সামনে যে ইলেকশন হবে 2026-এর ফেব্রুয়ারিতে সেখানে অংশগ্রহণ করতে না পারে তাহলে জামাত ইসলাম সহ এই যে বিভিন্ন দল রয়েছে তারা বিএনপির উপরে তাদের এক ধরনের একটা লেভারেজ তৈরি হবে। অর্থাৎ যদি জাতীয় পার্টি না থাকে তখন আসলে ওই অর্থে জামাত এবং বিএনপি বাদে আর তেমন কোনো বড় রাজনৈতিক শক্তি মাঠে থাকে না। তো ফলে তখন যদি জামাত এবং তার বিভিন্ন সহযোগীরা তারা যদি বলে যে তারা এই দাবি না মানলে তারা নির্বাচন বয়কট করবে, যেমনটি আমরা দেখেছি বিভিন্ন সময় বলা হয়েছে যে পিআর পদ্ধতি যদি না মানা হয় অথবা যদি জুলাইয়ের যে সাংবিধানিক স্বীকৃতি অথবা জুলাইকেই সংবিধানের উপরে স্থান দিয়ে যদি তার ভিত্তিতে ইলেকশন না হয় তাহলে ইলেকশনে যাবে না, এরকম যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেগুলোর ক্ষেত্রে জামাতের একটা বড় ধরনের লেভারেজ হয় এবং তারা যদি তখন বলে যে আমরা ইলেকশনে যাব না তাহলে একপাক্ষিক একটা ইলেকশন করা ইউনূস সরকারের পক্ষে এবং বিএনপির পক্ষে সেটা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তো ফলে এটা একটা তারা বড় জায়গা হিসেবে দেখছেন। দ্বিতীয় যে বিষয়টির কথা বলা হচ্ছে যে রংপুর সহ উত্তর অঞ্চলের বিভিন্ন জায়গায় এবং দেশের অন্যান্য বিভিন্ন পকেটে জাতীয় পার্টির একটা ভালো পরিমাণ ভোট রয়েছে এবং বিশেষ করে উত্তরবঙ্গে তাদের বেশ গুরুত্বপূর্ণ সংখ্যক সিট রয়েছে। তো জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা যায় তাহলে ওই সব ভোটার এবং ওই সকল সিটের যে ভোট এবং যে আসন সেখানে জামাত ইসলাম সহ তার সহযোগীরা একটা বড় ধরনের সাফল্য লাভ করতে পারে, যেটা আগামী নির্বাচনে তাদেরকে ভালো ফলাফল করতে হেল্প করবে।
এবং তৃতীয় যে বিষয়টি বলা হচ্ছে যে জাতীয় পার্টি তার তো নিজের ভোট ব্যাংক রয়েছে, তার পাশাপাশি আওয়ামী লীগের একটা অংশ হয়তো জাতীয় পার্টিকে ভোট দিতে পারে এবং তার ফলে সামনের নির্বাচনে যদি বিএনপি জেতে সেখানে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সেক্ষেত্রে আসলে তখন জামায়াতের অবস্থান হবে তৃতীয় এবং এনসিপি বা তাদের অবস্থান আসলে আরও অনেক পরে থাকবে। তো সেই ক্ষেত্রে যদি জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে আগামী নির্বাচনের ক্ষেত্রে জামাতের একটা বড় ধরনের একটা লেভারেজ থাকে। আমরা যদি আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেই প্রক্রিয়ার দিকে খেয়াল করি তাহলে মাঠে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে যে পরিমাণ চাপ সৃষ্টি করতে পারবে সরকারের উপরে তার উপরে আসলে সরকারের সিদ্ধান্ত নির্ভর করবে। কারণ সরকারের দিক থেকে যে কোনো পার্টিকে নিষিদ্ধ করার জন্য যে ধরনের আইনি টুলস দরকার সেটা অলরেডি সরকারের কাছে আছে। আমরা দেখেছি মে মাসে তখন যে এই যে সন্ত্রাস দমন যে আইন সেটা সংশোধন করা হয়, একই সাথে আইসিটি আইন সংশোধন করা হয় এবং এগুলোর মধ্য দিয়ে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার একটা আইনগত ভিত্তি দাঁড় হয়েছে। তো এখন নির্ভর করবে যে আসলে মাঠে কতখানি চাপ সৃষ্টি হচ্ছে এই দাবির পক্ষে। এবং আমরা দেখেছি গণ অধিকার পরিষদের সাথে জাতীয় পার্টির যে সংঘর্ষ এবং সেখানে নূরের আহত হওয়া, তারপর থেকে যেমন একটা বড় আকারে এই দাবিটা উঠেছিল। আবার একই সাথে আমরা দেখেছি যে এই এখনকার যে সমাবেশগুলো চলবে তারা সারা দেশে জামাত ইসলাম এবং তার সহযোগীরা এই সমাবেশ থেকে তারা এই দাবির পক্ষে চাপ দেওয়ার সৃষ্টি করবে। আবার এনসিপি রয়েছে, তারাও আলাদাভাবে এই দাবির পক্ষে চাপ দেওয়ার সৃষ্টি করেছে। তবে যখন এই নূরের উপর হামলা হলো তারপর পরই আমরা দেখেছি যে এই গুরুত্বপূর্ণ দলগুলো তারা যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে, সরকারের বিভিন্ন ব্যক্তির সাথে দেখা করেছে এবং এই বিষয়ে তারা চাপ দেওয়ার চেষ্টা করেছিল যে তখনই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, কিন্তু সরকার কিন্তু তখন সেই পথে যায়নি। এবং আমরা যদি এর আগেও খেয়াল করি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তখন কিন্তু একদিকে যেমন দেশীয় এর ভিতরে বিরোধিতা ছিল, আবার আন্তর্জাতিকভাবেও কিন্তু তখন একটা এই ধরনের নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা করার ব্যাপারেও এক ধরনের একটা বাধার কথা এসেছে। এবং আমরা তখন দেখেছি স্পষ্টভাবেই যে জাতিসংঘের যে হিউম্যান রাইটস কমিশন তার প্রধান তিনি কিন্তু বলেছিলেন যে এই প্রক্রিয়াটা আসলে বাংলাদেশের যে গণতন্ত্রের যে ভবিষ্যৎ সেটাকে আরও ভালনারেবল করে তুলবে, সেটা আসলে গণতন্ত্র বিকাশের জন্য কোনো পথ হবে না। একই সাথে আমরা যদি এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্টেক হোল্ডার বা অন্যতম স্টেক হোল্ডার বিএনপির অবস্থানটা দেখি, বিএনপি কিন্তু স্পষ্টভাবে বলেছে যে এই জাতীয় পার্টির নিষেধাজ্ঞার বিষয়ে যে তারা এই নির্বাহী আদেশের মাধ্যমে কোনো দলকে নিষেধ করার পক্ষে নয়, বরং তারা যদি জাতীয় পার্টির বিরুদ্ধে যে ধরনের অভিযোগ থাকে সেগুলোকে তারা আইনগতভাবে মোকাবেলার বিষয়টি। আর যদি আমি আমার অবস্থানটি এখানে দেখি, আমিও মনে করি যে কোনো রাজনৈতিক দলকে একটা নির্বাহী আদেশ দিয়ে নিষেধাজ্ঞার ফলাফল কখনোই ভালো হয়নি। এটা খোদ আমরা জামাত ইসলামের ক্ষেত্রে দেখতে পারি যে আওয়ামী লীগ তার শেষ সময়ে কিন্তু জামাত ইসলামকে এই একটা নির্বাহী আদেশ দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তো সেটা আসলে টেকেনি। এবং ঐতিহাসিকভাবেও বিভিন্ন দেশের উদাহরণও এই বিষয়টা স্পষ্ট। এবং এর আগে আমার বিভিন্ন আলোচনায় এই বিষয়টি আমি ঐতিহাসিক বিভিন্ন উদাহরণ তুলে ধরেছিলাম, সেই কথাটি রয়েছে। পাশাপাশি এই যে বিচারের যে কথাটি বলা হচ্ছে যে জাতীয় পার্টি নামে যে ধরনের অভিযোগ রয়েছে সেগুলোকে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া এবং সেগুলো বিচারের মাধ্যমে যদি জাতীয় পার্টির যেসব ব্যক্তিরা দোষী সাব্যস্ত হবেন তাদেরকে হয়তোবা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না সেটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কিন্তু তাই বলে একটা বড় রাজনৈতিক দল যাদের একটা সুনির্দিষ্ট সংখ্যক ভোটার রয়েছে, যাদের ভোট ব্যাংক রয়েছে, যাদের সাপোর্টার রয়েছে, তাদেরকে জাস্ট কতগুলি দলের দাবির ভিত্তিতে নিষেধাজ্ঞা, এটা কখনোই রাজনীতির জন্য ভালো হতে পারে না। যদি জনগণ ইলেকশনে তাদেরকে বয়কট করে, যদি ইলেকশনে তাদেরকে প্রত্যাখ্যাত করে, তাহলে জাতীয় পার্টির মতো দল এমনিই হারিয়ে যাবে, সেখানে তাদেরকে আলাদাভাবে নিষেধাজ্ঞার কোনো দরকার নেই।